এটা আমাদের মুভির দ্বিতীয় পার্ট। আমি প্রথম পার্টের লিংক এই ভিডিওর কমেন্টে পিন করে রাখছি, অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। অপমান কি এতটাই বিষাক্ত ছিল যে নন্দিনীকে মৃত্যুর পথ বেছে নিতে হলো? ব্রিজের নিচে পাওয়া সেই বিকৃত লাশটা কি সত্যিই তার, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ক্ষমতার টাকার জুড়ে কি পার পেয়ে যাবে চেয়ারম্যান জিপি, নাকি সাধারণ এক পিটি স্যার দেখাবে তার আসল জাদু? আজকের পর্বে আমরা দেখব পিটি স্যার মুভি সেই হাড়হিম করা ক্লাইম্যাক্স এবং এক অবিশ্বাস্য প্রতিশোধের গল্প। তাহলে চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। গত পার্টটা যেখানে শেষ করেছিলাম এয়ারপোর্ট থেকে আমরা শুরু করছি। কিছুক্ষণ পর এরা দুজন ওখানে পৌঁছে যায়। এই কে বে তুই, যাও এখান থেকে। স্যার, পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, উনার মেয়ে। ও, বুঝতে পেরেছি, বাইক ওখানে রেখে আসো। আঙ্কেল দেখেন লাশটার এমন অবস্থা হয়েছে, দেখেই ভয় লাগছে, মুখের কোনো অস্তিত্বই নেই। আরে কৃষ্ণ ও নন্দিনী হতে পারে না, চলো ফিরে যাই। ভাই, এত কাছে যখন এসেছি চলুন একবার দেখে আসি। আঙ্কেল লাশের কাছে যেতে মোটেও রাজি হচ্ছিলেন না, কিন্তু সবাই ওনাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যায়। কৃষ্ণ লক্ষ্য করে ও যে একটা ছুরি নন্দিনীকে দিয়েছিল ওটা এই মেয়েটার হাতে। সবকিছুই ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যায়। আঙ্কেল নন্দিনীকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করেন। একজন কাকু এসে বলেন, এই মেয়েকে আপনি চিনেন কি? হ্যাঁ। আচ্ছা, ওর কাছে একটা চিঠি ছিল, ওটাতে কি লেখা ছিল? চিঠি? কিন্তু আমাদের কেউ তো এরকম কিছু বলেনি। আরে আমি তো ওর ব্যাগ থেকে চিঠিটা বের করে দিয়েছিলাম, ওই যে পুলিশ অফিসার দেখছো ওনাকে দিয়েছিলাম। ওনাকে? হ্যাঁ হ্যাঁ স্যার, উনি আপনাকে একটা চিঠি দিয়েছিলেন। একজনকে জিজ্ঞেস করলে আরেকজনের কাছে পাঠায়, কিন্তু কেউ চিঠিটা কোথায় বলে না, উল্টো কৃষ্ণকে গালিগালাজ করে। কৃষ্ণ দেখে একজন কনস্টেবল চিঠিটা নিয়ে কোথাও চলে যাচ্ছে। কৃষ্ণ লোকটাকে ফলো করে। এই কৃষ্ণ, তুই এখানে কি করছিস? তোকে আমরা কতক্ষণ ধরে খুঁজছি, সবাই অপেক্ষা করছে তোর জন্য। বাইকে উঠ। আপনি কি একটু নামবেন? আমি চালাই। কৃষ্ণ কনস্টেবলের পিছু করে যাচ্ছে। পিছু করতে করতে একটা সময় কৃষ্ণ দেখে কনস্টেবল জিপি কলেজে এসে ঢুকে। কৃষ্ণ আর এই কাকু দূর থেকে সবকিছু দেখে। কনস্টেবল আঙ্কেলের সাথে কথা বলে ভেতরে যায়। একটু পর কৃষ্ণ দেখে জিপি রুম থেকে কনস্টেবল একটা খাম নিয়ে বেরিয়ে যাচ্ছে। কৃষ্ণ কাকুকে গিয়ে জিজ্ঞেস করে, স্যার, কনস্টেবল এখানে এসেছিল, ওর হাতে একটা চিঠি ছিল, এখান থেকে যখন বেরিয়ে গেল তখন দেখলাম তার হাতে একটা খাম। আপনি কি ওকে টাকা দিয়েছেন? কাকু বলেন, টাকা? কি বলছো তুমি এসব? আসলে কনস্টেবল এখানে এটা বলার জন্য এসেছিল নন্দিনী যে সুইসাইড করে মারা গেছে, মিডিয়াতে যাতে আমাদের কলেজের নাম না আসে ওদিকে খেয়াল রাখতে। তো এবার তুমিই বলো, আমি কেন এর জন্য ওকে টাকা দেব? আমি জানি না তুমি কি বুঝে আমাকে সন্দেহ করছো। কৃষ্ণ ভালো করেই বুঝতে পারে কাকু কিছু তো একটা লুকাচ্ছেন। আপনি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছেন, এর জন্যই তো ওকে টাকা দিয়েছেন। এই কাকু বলেন, কি বলছিস এসব? উনি কিছু বলছেন না দেখে তোর যা খুশি বলে যাবি? উনার ভুল আছে দেখেই তো উনি চুপচাপ বসে আছেন। এই কুলাঙ্গার, শুন, তুই যদি মনে করিস তোর ভয়ে আমি কথা বলছি না, তোর কি যোগ্য আছে? হ্যাঁ, আমার সামনে এসে যে উঁচু গলায় কথা বলছিস, গলা কেটে নদীতে ভাসিয়ে দেব। আমাকে চিনিস? হ্যাঁ, তুই সত্যিই দেখেছিস আমি কনস্টেবলকে টাকা দিয়েছিলাম। কি করবি তুই? ও মরার আগে যে চিঠি লিখেছিল ওটাও আমার কাছে আছে। কাকু চিঠিটা বের করে কৃষ্ণকে পড়ে শোনান। নন্দিনী লিখেছে, ও মরার একমাত্র দায়ী জিপি। তো আমি কি করব? এই চিঠির জন্যই তুমি এসব করছো না? কাকু চিঠিতে আগুন ধরিয়ে দেন। এবার তুমি কি করতে পারো করো গিয়ে, আমিও দেখি। এই কাকু এসে কৃষ্ণকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে যান। এদিকে আয়। তুই এসব কি করছিস? হ্যাঁ, তুই উনার বিরুদ্ধে কথা বলছিস? মনে রাখিস তুই সাধারণ এক পিটি স্যার, আর উনি এই পুরো ইনস্টিটিউটের চেয়ারম্যান। সবকিছু মিলিয়ে কৃষ্ণর এত রাগ উঠে কাকুকে লাগায় গিয়ে উড়াদুরা বাদাম। এদিকে নন্দিনীর ডেড বডি আজ পোস্টমর্টম করে বাড়িতে আনা হয়, ওর শেষ কার্য সম্পাদন করা হয়। হুট করে সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। কৃষ্ণর উপর সবাই রেগে আছেন। আন্টি বলেন, আমি ওকে বারবার মানা করেছিলাম, যাস না যাস না। আপনি সব সময় জিজ্ঞেস করেন না আমি ওকে কেন সবকিছুতে মানা করি? এখন দেখলেন তো ও কি করলো?
বিয়ের দিনটাও নষ্ট করে দিল। এখন আমরা উনাকে কি জবাব দেব? আঙ্কেল বলেন, তুমি এসব কি বলছো? উনি এরকম কিছুই করবেন না, তুমি মুখটা বন্ধ করো তো। নন্দিনীর বাবা রেগেমেগে উঠে কৃষ্ণকে বলেন, কে ও? আফটার অল সাধারণ এক পিটি মাস্টার দিত। একটা অপরিচিত মেয়ের জন্য যদি এত কিছু করতে পারে, জানি না আমার মেয়ের জন্য কি না করবে। যাই হয়ে যাক, ওই আমার জামাই হবে। আমি সব সময় তোমার পাশে আছি, দেখে নেব ওরা কি করে। কিছুক্ষণ পর নন্দিনীর বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাকু আর ওনার অ্যাসিস্ট্যান্ট নন্দিনীর বাড়ি আসেন। কাকু গাড়িতেই বসে থাকেন। রত্নাম, রত্নাম, স্যার এসেছেন। উনি তোমাকে এই অবস্থায় দেখতে পারবেন না, তাই ঘুরে আসেননি। একটা মেয়েকে তুমি হারিয়ে ফেলেছো, তোমার আর একটা মেয়ে আছে। ওকে আবার পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিও না। স্কুল শেষ হলে ও আমাদের কলেজে ফ্রিতে পড়তে পারবে, এমনটা স্যার বলেছেন। এখানে 2 লক্ষ টাকা আছে, স্যার দিয়েছেন। আঙ্কেলের মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, মাথা নাড়িয়ে না করেন। কাকু নন্দিনীর ছোট বোনের হাতে টাকাগুলো ধরিয়ে দিয়ে বলেন, মা, এগুলো রাখো। এরপর তারা নন্দিনীর বাড়ি থেকে চলে আসে। গাড়িতে ওঠে এই ইন্সপেক্টর কাকুকে বলে, স্যার, আমি ভালো করেই খোঁজখবর নিয়ে দেখেছি, আমরা কোথাও ফাঁসবো না। আমি ওই 4 জনকে গ্রেফতার করে কেস ক্লোজ করে দেব। এ কাকু বলেন, স্যার, নন্দিনীর পাপা এই বিষয়ে কিছুই জানে না, আর যদি সবকিছু জেনেও যায়, ওর এতটাও সাহস নেই আমাদের মুখের উপর কথা বলবে। কিন্তু ওই পিটি স্যার। আমি লোকাল কিছু ছেলেদের বলেছি বিষয়টা দেখতে, ওরা হয়তো এতক্ষণে ওখানে পৌঁছে গেছে। এদিকে আমরা দেখি এরা নন্দিনীর ঘরের সামনে এসে অযথা একটা ঝামেলা করার জন্য বল একটা দিয়ে ছুড়াছুড়ি করছিল। এই আঙ্কেল এসে বলেন, এই মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিছুই নেই? ঘরে একজন মারা গেছে আর তোরা এখানে এসে ফাজলামি করছিস? এই কনে বে তু বড়াইয়া, বালাই বালাই চলে যা। আন্টি বুঝতে পারেন ওরা কৃষ্ণর সাথে ঝামেলা পাকানোর জন্য এসেছে। তাড়াতাড়ি ঘরে গিয়ে কৃষ্ণকে বাইরে যেতে বারণ করেন, কিন্তু কৃষ্ণ আন্টিকে একটা রুমে লক করে বাইরে চলে আসে আর এদের সব কটাকে খেলাতে শুরু করে। নন্দিনীর বাবা এসব দেখে বুঝতে পারছিলেন না এখানে হচ্ছেটা কি। আঙ্কেল বলেন, নন্দিনীর মৃত্যু মোটেও স্বাভাবিক না, চেয়ারম্যানের এখানে হাত আছে, এর জন্যই কৃষ্ণ লড়ছে। বিষয়টা জানার পর আঙ্কেল উনার সাইকেলটা নিয়ে রাগে অভিমানে কষ্টে এক একটা ফেডেল দিয়ে দিয়ে চেয়ারম্যানের বাসায় আসেন। টাকাগুলো চেয়ারম্যানকে ছুড়ে দিয়ে বলেন, এই টাকা আপনার কাছেই রাখুন। আমাদের মতো লোক আপনাদের মতো টাকাওয়ালা লোককে সব সময় সম্মান দেয়, কিন্তু আজ আমি এটা বুঝতে পেরেছি, আপনাদের আমরা যতই সম্মান দিই না কেন, আপনারা আমাদের কিরামাকড় ছাড়া কিছুই ভাবেন না। আমার পুরো শরীরে আগুন জ্বলছে, অনেক কিছুই বলতে ইচ্ছে করছে। আজ কি ভেবে আমার ঘরে টাকা পাঠিয়েছেন? যাতে সবকিছু চাপা পড়ে যায়, এর জন্যই, তাই না? আমার ছোট মেয়েকে বলেছেন ফ্রিতে কলেজে পড়তে দেবেন। আপনার মতলব কি আমি ঠিক বুঝতে পারছি না। আপনাকে আমি এত সহজে ছাড়বো না। আঙ্কেল এরপর পুলিশ স্টেশনে রিপোর্ট লিখতে যান, কিন্তু এরা সবাই ছিল জিপির পালতু চামচা। যখন জানতে পারে আঙ্কেল জিপির উপর কিস করতে চান, মুখ বরাবর তো আর না করতে পারে না। আঙ্কেলকে বসিয়ে এই মোটু জিপির অ্যাসিস্ট্যান্টকে কল করে বিষয়টা জানায়। কাকু বলেন, ওর এত বড় সাহস কি করে হলো? একটা সময় ও স্যারের সামনে দাঁড়াতেই ভয় পেত, আজ আমাদের কি ভয় দেখাচ্ছে? আমি দেখছি কি করা যায়। এদিকে মোটু আঙ্কেলকে 10 মিনিট বলে বাইরে গিয়েছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, মোটুর কোনো খবরই নেই। আঙ্কেল এদেরকে গিয়ে রিকোয়েস্ট করেন রিপোর্টটা লেখার জন্য, কিন্তু কেউ আঙ্কেলের কথা তো শুনেই না, উল্টো আঙ্কেলকে অনেক অপমান করে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। আঙ্কেল এখনো পুলিশ স্টেশনে মোটুর জন্য অপেক্ষা করছেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মোটু যখন স্টেশনে আসে, আঙ্কেল গিয়ে মোটুকে বলেন, স্যার, কাল রাত থেকে আমি আপনার জন্য অপেক্ষা করছি, আমার কমপ্লেন। ও এত উত্তেজিত হচ্ছেন কেন? অপেক্ষা করেন, আমি দেখছি কি করা যায়। মোটু হেসে হেসে যেন সবকিছু উড়িয়ে দেয়। তখনই এখানে কৃষ্ণ আসে। ভাইয়া, তুমি এখানে কি করছো? রাত থেকে আমরা তোমাকে খুঁজছি। না, মানে কমপ্লেন করতে এসেছিলাম, কিন্তু উনি তো আমার কমপ্লেন নিচ্ছেনই না। ভাইয়া, আপনি অযথা এখানে সময় নষ্ট করছেন, ওরা কখনো আপনার কমপ্লেন নেবে না। সব কটা হচ্ছে জিপির চামচা। এই, তুই কি বললি? আবার বলতো। চামচা বলেছিস না? মোটু কৃষ্ণর পেটে মারে এক ঘুষি। এই, ওকে ভেতর নিয়ে যেত। এর ঠিক কিছুক্ষণ পর এখানে জিপিও আসে। স্টেশন থেকে সবাইকে এই কাকু বের করে দেন। স্যার, ও বাচ্চা একটা ছেলে, ওকে উনি মেরে ফেলবেন। এই, জ্ঞান দিস না তো, যা এখান থেকে। তুই নিজেও হয়তো জানিস না তুই কার উপর হাত তুলেছিস। এই শহরের প্রত্যেকটা লোক আমাকে বাঘের মতো ভয় পায়, কিন্তু তুই আমার উপর হাত তুলে নিলি। বাহ বেটা বাহ। কৃষ্ণ বলে, স্যার, 8টা বেজে গেছে কি? কেন? না, আমার ঘড়িটা চলছে না, তাই বলছি। 8টা দিয়ে তুই কি করবি? হ্যাঁ, তুই নন্দিনীর মৃত্যু কিভাবে হয়েছিল এটা জানতে চেয়েছিলি না? কৃষ্ণ আবার বলে, 8টা বেজে গেছে কি স্যার? কি 8টা? কখন থেকে বলে যাচ্ছিস? 8টা দিয়ে তুই কি করবি? কনস্টেবল এসে মোটুকে বলে, বাইরে মিডিয়া জমা হয়ে গেছে। আসলে কৃষ্ণ আগেই বুঝতে পেরেছিল
এরকম কিছু হতে পারে, তাই আগেইও সিএম এর কাছে কমপ্লেন করে এসেছে যে নন্দিনীকে জিপি খুন করেছে। কি বললে? সিএম এর কাছে রিপোর্ট করে এসেছে? তোকে রে বাবা, আমি সহজ সরল মনে করে অনেক বড় ভুল করেছি। এদিকে আন্টি কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছেন। তুমি এরকম ওভার রিয়াক্ট করছো কেন মা? আশেপাশে সবাই জড়ো হয়ে গেছে, মনে হচ্ছে কেউ মারা গেছে। শুনো মা, তুমি যদি চলে যেতে চাও তো চলে যাও, আমি যাব না। কেন যাবি না? তুই রাস্তাঘাটের কোনো গুন্ডামস্তান নাকি? কতবার বলেছি কোনো ঝগড়া ঝামেলাতে না জড়াতে। পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গিয়েছিলি কেন? মেয়ের মা বাবা যখন কিছু বলছে না, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? মা, তুমি এরকম কথা বলছো কেন? তুই কি মনে করিস শুধু নন্দিনীর সাথে এরকম হয়েছে? মেয়ে হিসেবে জন্ম নিলে এরকম সহ্য করতেই হবে। তোর বোনের সাথেও এরকম একবার হয়েছে, তোকেও বলেনি? হ্যাঁ ভাইয়া, মা ঠিকই বলেছেন। এসব খুবই কমন। যখন আমরা কলেজে যাই, ইচ্ছে করে অনেক লোক আমাদের উপরে এসে পড়ে। বাস স্টপার আমাদের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। অফিসে আসা যাওয়া করা মেয়েদের একবার কাপড় চেক করে দেখো, না জানি কত কুলাঙ্গারের হাতের ছাপ লেগে আছে। আমাকে আবার ভুল ভাববেন না, আমাদের এখানে সুপারভাইজার শিকানের কথা বলে না জানি কত মেয়ের গায়ে ওরা হাত দেয়, কিন্তু চাকরি হারানোর ভয়ে কেউ কমপ্লেন করতে পারে না। এসব অহরহই হয়ে যাচ্ছে। কাপুরুষদের কে বদলাবে বলুন? আমি তোকে কতবার বলেছি রেশনের দোকান থেকে জিনিসগুলো আনতে, কিন্তু তোর তো আবার দোকানে যেতে লজ্জা করে। বারবার টাকা নেওয়ার সময় দোকানদার ইচ্ছে করে আমার হাত চেপে ধরে রাখে। আমি তোকে কি কখনো এসব বলেছি? একটা দোকান হলে একটা কথা, হাতে গোনা দুই একটা দোকানের মালিক ছাড়া সবাই এরকম করে। ধীরে ধীরে এসব সহ্য করতে করতে সবাই নিজেকে মানিয়ে নেয়। প্লিজ বাবা, আর সমস্যা বাড়াস না। তোর কাছে আমি হাত জোর করে মিনতি করছি। একটা ছোট্ট মেয়ে এসে কৃষ্ণকে বলে, আঙ্কেল, কেউ যদি এখানে টাচ করে এটা খারাপ কি? কেন মা, তুমি হঠাৎ এরকম জিজ্ঞেস করছো কেন? আমি যে অটোতে করে স্কুলে যাই, আঙ্কেল একটা দোকানে গাড়ি থামিয়ে আমাকে চকলেট কিনে দেন, আর আমার এখানে ওখানে টাচ করেন। আমি যখন মাকে বলে দেব বলি, উনি তখন বলেন মাকে বললে উনি কখনো আমাকে অটোতে করে স্কুলে নিয়ে যাবেন না। এখন তুমি খুশি তো মা? দেখো কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হচ্ছে। এতক্ষণ মা যা আমাকে বললে, এবারে নিষ্পাপ বাচ্চাটাকে বলো অটো ড্রাইভার ওকে এভাবেই কাজ করতে থাকুক যতক্ষণ না ও বড় হয়ে যাচ্ছে। আন্টি বিষয়টা বুঝতে পারেন। এগুলোর আসলেই প্রতিবাদ করা দরকার, না হলে এই সমাজ পুরো ধ্বংস হয়ে যাবে। আর কৃষ্ণকে কোনো বাধা দেন না। কৃষ্ণ প্রথমে গিয়ে ওই অটো ড্রাইভারকে গিয়ে ইচ্ছে মতো খেলায়। কৃষ্ণর মনে অনেক সাহস চলে আসে। পত্রিকার নিউজ চ্যানেল সব জায়গায় জিপি নন্দিনীকে খুন করেছে এটা বলে ছড়িয়ে দেয়। লোকজন জিপির উপর পুরো খেপে গেছে। আমরা আমাদের বাচ্চাদের মারা যাওয়ার জন্যই কি ওদের কলেজে পাঠাই? জিপির সিনিয়র অফিসাররাও চাপ দিতে শুরু করে। কি হচ্ছে এসব? পুরো দেশের মানুষ তোমার বিপক্ষে চলে গেছে, সবাই তোমাকে খুনি ভাবছে, আর তুমি চুপ করে বসে আছো যেন কিছুই হয়নি। সবার আগে কলেজটার মান সম্মান বাঁচানোর চেষ্টা করো, না হলে আর কোনো বাবা মাই ওদের মেয়েকে তোমার কলেজে পাঠাবে না। এখন একটাই রাস্তা আছে, যে কোনো উপায়ে তুমি এই কেসটা জিতো সিনাসে কোর্টে। ল কলেজের সব স্টুডেন্ট বাস ভর্তি করে কোর্টে আসছে সুষ্ঠু বিচার দেখার জন্য। ওদিকে নন্দিনীর কেস লড়বেন বিনীতার বাবা, আর অপোজিশনে আছেন অদিতি রায়, অরুণাচরলম। উনি যদিও সুপ্রিম কোর্টে লয়ার, কিন্তু জিপি উনাকে এই কেসটা লড়ার জন্য বলেছেন। জানিয়ে রাখি, উনার রেকর্ডে আজ পর্যন্ত এরকম কেস নেই উনি যে হেরেছেন। দেখুন, একদিকে জিপি একটা ইনস্টিটিউটের চেয়ারম্যান, তাছাড়া ওনার টাকারও গরম আছে। এখন পর্যন্ত কৃষ্ণর যে লোকদের উপর ভরসা ছিল, যারা নন্দিনীর বিষয়ে কিছুটা হলেও তথ্য দিতে পারত, জিপি ভয় অথবা টাকার জুড়ে ওদের মুখ বন্ধ করে দেয়। এই কাকু নন্দিনীর চিঠিটা পেয়েছিল না, এরকম নাকি উনি কোনো চিঠিই পাননি। কনস্টেবলের কথা আর কি বলবো, ও তো মূলেই জিপির চামচা। মানে কৃষ্ণর কাছে যত তথ্য প্রমাণ ছিল সব জিপি বুদ্ধি খাটিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে। কৃষ্ণ আর বিনীতার বাবার কাছে এখন এমন কোনো তথ্য প্রমাণ নেই যা দিয়ে জিপিকে দোষী প্রমাণ করা সম্ভব। বিনীতার বাবা এর জন্য জর্জের কাছ থেকে কিছুটা সময় নেন। এভাবেই 2-3 দিন চলে যায়। বিনীতার বাবা কিছু পয়েন্ট আনলে অদিতির সময় নিয়ে নতুন পয়েন্ট নিয়ে আসে। শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে আসে, বাস্তবে যে ছেলেরা নন্দিনীর সাথে অসভ্যতামি করেছিল ওদের কোর্টে আনা হয়, আর ওদের দিয়ে স্বীকার করানো হয় নন্দিনীকে নাকি ওরাই মেরে ব্রিজের উপর থেকে ফেলে দিয়েছিল। কাহিনী এটাই বানিয়ে বলে এই ছেলেটার নাম সেতু, ওর নাকি নন্দিনীর সাথে অ্যাফেয়ার ছিল, কিন্তু নন্দিনী মোটেও ভালো মেয়ে ছিল না। কলেজের সব ছেলেদের সাথে নন্দিনী টানকি মারত। কলেজের গার্ড, রেস্টুরেন্টের ম্যানেজার, আরো অসংখ্য লোক দ্বারা না জানি কত খারাপ উক্তি যে নন্দিনীর বিষয়ে ওরা করে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো এবার তো কেস ক্লোজ হয়ে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, আসলে কি এমনটাই হয়েছিল? জর্জ 10 মিনিটের জন্য
বিরতি দেন। একটু পরই ফাইনাল শুনানি শোনানো হবে। তবে এই 10 মিনিট পর কৃষ্ণ যে আমাদের এরকম একটা ঝটকা দেবে এটা কে জানতো? স্যার, আমি নন্দিনীর বাবা মাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। যেদিন নন্দিনীর সাথে ওরা অসভ্যতামি করেছিল, নন্দিনী কান্না করতে করতে ঘুরে এসেছিল। আপনারা তখন ওকে কি বলেছিলেন? আঙ্কেল আন্টির কিছুই বলার ছিল না। আসলে ওনারা তো কোনো প্রতিবাদই করেননি, উল্টো নন্দিনীকেই দোষ দেন। ও আপনাদের কাছে অনেক ভরসা করে এসেছিল, আপনারা ওকে বুঝবেন। কিন্তু আপনারা মান সম্মানের দিকে তাকিয়ে ওকেই শুধু দোষারোপ করে গেলেন। বাবা মা যখন ঘৃণা করতে শুরু করলেন, পাড়া প্রতিবেশী কি করবে? অবশেষে নন্দিনী ওর টিচারের কাছে গিয়েছিল। কিন্তু আপনি কি করলেন জিপিসা? সিন আসে ফ্ল্যাশব্যাকে। ভিডিওটা চারদিকে ছড়িয়ে পড়ার পর সবাই নন্দিনীকেই দোষারোপ করছিল। ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় নন্দিনীকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। কিন্তু জিপি বলে, ও আমি সামলে নেব, তুমি যদি জিপি নন্দিনীকে একটা হোটেলের কার্ড দিয়ে বলে রাতে এই হোটেলে আসতে। নিজের সম্মান আর বাবা মায়ের কথা চিন্তা করে ওই দিন নন্দিনী সুইসাইড করতে গিয়েছিল। কিন্তু সময় মতো কৃষ্ণ আর বিনীতা এসে নন্দিনীকে বাঁচিয়ে নেয়। নন্দিনীর উপর করা অন্যায় আর প্রতিশোধ নেওয়ার জন্য ওরা প্রথমে একটা ডেথ বডির জোগাড় করে। এরপর ওর মুখটা এমনভাবে নষ্ট করে কেউ যাতে চিনতে না পারে। নন্দিনীকে কৃষ্ণ এরকম একটা চিঠি লিখতে বলে। নন্দিনী চিঠিটা লিখে কৃষ্ণকে এনে দেয়। তাদের সাথে আবার বিনীতার বাবা আর একজন পোস্টমর্টমের ডাক্তার ছিলেন, যিনি এই বডিকে পুরো নন্দিনীর বডির মতো ম্যাচ করিয়ে দেন। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকজন লোক দিয়ে ওরা বডিটা ব্রিজের উপর থেকে নিচে ফেলে দেয়। এদিকে নন্দিনী এসে কাঠগড়ায় দাঁড়িয়ে সবকিছু ভেঙে বলে। ওদিকে যাদের যাদের সাথে জিপি এরকম করেছে, বিনীতা সবাইকে এখানে নিয়ে আসে। সব তথ্য প্রমাণ জর্জ পেয়ে গেলে জিপি আর ওর সাথে যারাই জড়িত ছিল সবার জেল হয়ে যায়। ওদিকে বিনীতার বাবারও প্রমোশন হয়। ওইদিকে নন্দিনীও আবার মাথা উঁচু করে বাঁচতে শিখে। আর আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশনও এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই মুভির এক্সপ্লেনেশনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।